আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়ালে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, আমাদের আজকের পোস্ট এডিটোরিয়ালটির শিরোনাম, প্রধানমন্ত্রীর প্রথম সফর মালয়েশিয়ায় কেন তাৎপর্যপূর্ণ। চলুন দর্শক, পোস্ট এডিটোরিয়ালটির বিস্তারিত জেনে নেওয়া যাক। যে কোনো দেশের সঠিক পররাষ্ট্র নীতির ওপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য সহ দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি। তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে এটি আরও বেশি প্রযোজ্য। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দূরদর্শী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে পেরেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার স্বল্পকালীন শাসন ব্যবস্থা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছিল। মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এমনকি আফ্রিকার সঙ্গে রাষ্ট্রপতি জিয়ার সুসম্পর্ক তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। ইরান ইরাক যুদ্ধ বন্ধে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার সময়ও পূর্বমুখী কূটনীতি প্রাধান্য পেয়েছে। শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমান কোন পথে হাঁটছেন সেদিকে সবার তীক্ষ্ণ নজর রয়েছে। এরই মধ্যে জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি পদ জয় করে সরকার কূটনৈতিক সাফল্য দেখিয়েছে। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রাও আধিপত্যবাদী বৃহৎ প্রতিবেশীর শিরোপীড়ার কারণ হচ্ছে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর হতে যাচ্ছে মালয়েশিয়ায়। এই সফরকে ঘিরে কূটনৈতিক ও ভূ রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। যতটা জানা যাচ্ছে, আগামী 21 ও 22 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী কুয়ালালামপুর যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মালয়েশিয়ার সফর শেষ করেই 23 থেকে 26 জুন তার চীনে যাওয়ার কথা রয়েছে। এ জোড়ার সফরকে বিদ্যমান ভূ রাজনীতিতে তারেক রহমান সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমি ধস বিজয় নিয়ে সরকার গঠন করেন তারেক রহমান। নির্বাচনের পরপরই অভিনন্দন জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনজনই তাকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে সব দিক বিবেচনা করে তিনি প্রথম গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। যতটা জানা যাচ্ছে, মালয়েশিয়ার সফরে দ্বিপক্ষীয় বৈঠকে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে শ্রম বাজার খুলে দেওয়ার উপর। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রম বাজারের জটিলতা দূর করে তা পুনরায় পুরো দমে চালু করা এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য বলে সরকারের তরফে অনানুষ্ঠানিকভাবে জানান দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। ভূরাজনৈতিক ও কৌশলগত দিক থেকে এই সিদ্ধান্তের গভীর প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের মধ্যে তীব্র কৌশলগত প্রতিযোগিতা চলছে। নতুন সরকারের প্রথম সফর হিসেবে দিল্লি বা বেইজিং এর যে কোনো একটিকে বেছে নিলে অন্য পক্ষের কাছে একটি ভুল বার্তা যাওয়ার ঝুঁকি থাকতো। প্রথম সফরে একটি তৃতীয় রাষ্ট্র তথা নিরপেক্ষ বন্ধু রাষ্ট্রকে বেছে নিয়ে বাংলাদেশ একটি চমৎকার কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়টি জানান দিচ্ছে। বাংলাদেশ কোনো আঞ্চলিক পরাশক্তির বলয়ে তাড়াহুড়ো করে ঢুকছে না, সেটার ইঙ্গিতও থাকছে মালয়েশিয়াকে বেছে নেওয়ার মধ্য দিয়ে। ভূরাজনীতির চেয়ে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণই যে এই সরকারের কাছে অগ্রাধিকার পাচ্ছে তাও জানান দেওয়া হচ্ছে। প্রথম সফরে সেখানে যাওয়ার মাধ্যমে মুসলিম বিশ্ব এবং এশিয়ান অঞ্চলের দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাওয়ার বার্তা বহন করবে। মালয়েশিয়ার শ্রম বাজারের জট খুললে বিপুল পরিমাণ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হবে, যা দেশের রেমিটেন্স প্রভাব বাড়িয়ে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল করতে বড় ভূমিকা রাখবে। সামগ্রিকভাবে প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার সিদ্ধান্তটিকে দেশের ভূরাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত পরিপক্ব এবং কৌশলগতভাবে সঠিক পদক্ষেপ হিসেবে দেখছেন। ফিরে দেখা যাক বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা, বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দিকটায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনীতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। 1971 সালে স্বাধীনতার পর অন্যতম মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া 1972 সালের 31 জানুয়ারি বাংলাদেশকে প্রথম দিকে স্বীকৃতি দেয়। স্বাধীনতা পরবর্তী শাসনে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক অতটা গভীর ছিল না। জিয়াউর রহমানের সময় দু দেশের সম্পর্ক শুধু আনুষ্ঠানিকতাপূর্ণ না থেকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ নেয়।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ পায়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং ওআইসি ও জোটনিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা সক্রিয় করা। মালয়েশিয়া মুসলিম প্রধান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রভাবশালী দেশ হওয়ায় জিয়াউর রহমান দেশটির সঙ্গে গভীর যোগাযোগ স্থাপন করেন। দুই দেশই ওআইসি এবং জোটনিরপেক্ষ আন্দোলনের মঞ্চে বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে একযোগে কাজ করে। সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই মালয়েশিয়া সফর করেন। এছাড়া বিভিন্ন বহুপাক্ষিক সম্মেলনে মালয়েশিয়ার তৎকালীন শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়। এই ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় পর্যায়ের সফরগুলো দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থা ও বন্ধুত্বকে সুদৃঢ় করে। ওই সময় মালয়েশিয়ার সঙ্গে বেশ কয়েকটি ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়, যা আজকের দ্বিপাক্ষিক সম্পর্কেরও মূল ভিত্তি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো বাণিজ্য চুক্তি, সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি, বিমান চলাচল সেবা চুক্তি, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা চুক্তি ও মানি অর্ডার চুক্তি। 1977 সালের ডিসেম্বরে দুই দেশের মধ্যে সরাসরি এবং প্রাতিষ্ঠানিক উপায়ে ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়। এটি দুই দেশের বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর বলা হয়। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর প্রয়োজন ছিল। এই চুক্তির মূল লক্ষ্য ছিল প্রথমত দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক লেনদেন শুরু ও সম্প্রসারণ করা, শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত জটিলতা দূর করে আমদানি রফতানি সহজ করা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান বাজারের সঙ্গে বাংলাদেশের সংযোগ তৈরি করা। 1977 সালে শহীদ জিয়ার হাতে করা চুক্তির পর থেকে দুই দেশের মধ্যে যেসব পণ্য আমদানি রপ্তানির পথ সুগম হয় তা সময়ের সাথে সাথে আরও বিস্তৃত হয়েছে। শুরুর দিকে প্রধানত চা, চামড়া এবং কাঁচা পাট রপ্তানি হতো বাংলাদেশ থেকে। বর্তমানে এর সাথে যোগ হয়েছে তৈরি পোশাক, ওষুধ, শাকসবজি, প্রক্রিয়াজাত খাদ্য এবং প্লাস্টিক সামগ্রী। অন্যদিকে বাংলাদেশ মালয়েশিয়া থেকে মূলত পরিশোধিত পেট্রোলিয়াম, পাম অয়েল, রাসায়নিক পণ্য, লোহা ও ইস্পাত এবং ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি করে থাকে। মালয়েশিয়া সফরে তারেক রহমান সরকারের বৈদেশিক নীতি নির্ধারকদের দু দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকগুলোতে বিশেষ নজর দিতে হবে। মনে রাখতে হবে, শহীদ জিয়ার করা বাণিজ্য চুক্তিটি কেবল পণ্য আমদানি রফতানির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি পরবর্তী সময়ে আরও কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তির পথ উন্মোচন করেছিল। 1977 সালের বাণিজ্য চুক্তির সফলতার ধারাবাহিকতায় পরবর্তীতে দুই দেশের মধ্যে 1983 সালে সমুদ্র পরিবহন চুক্তি, 1992 সালে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি এবং 1994 সালে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষরিত হয়। দুদেশের মধ্যে বাণিজ্য এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এই বাণিজ্যে বাংলাদেশের একটি বড় বাণিজ্য ঘাটতি রয়েছে। বর্তমানে মালয়েশিয়া থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, যা বাংলাদেশকে চীনের পর মালয়েশিয়ার অন্যতম প্রধান আমদানিকারক বানিয়েছে। বিপরীতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রফতানি মাত্র 300 মিলিয়ন ডলার। বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি পরবর্তীতে মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ জনশক্তি রফতানির বাজারে পরিণত হয় এবং বাংলাদেশে টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ ও টেক্সটাইল খাতে মালয়েশিয়ান বিনিয়োগের পথ খোলে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ, এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের দোরগোড়ায় রয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশ বেশ কিছু শুল্কমুক্ত সুবিধা হারাবে। এই কারণে 1977 সালের সাধারণ বাণিজ্য চুক্তির সীমাবদ্ধতা কাটিয়ে এখন দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি তথা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে জোরালো আলোচনা ও সম্ভাব্যতার যাচাইয়ের কাজ চলমান রয়েছে। দুই দেশ ইতোমধ্যেই এফটিএ নেগোসিয়েশনের মূল শর্তাবলী চূড়ান্ত করেছে। 2024 সালের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর এবং পরবর্তীতে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার পর এই প্রক্রিয়া অনেকটাই ত্বরান্বিত হয়। চলতি 2026 সালের মধ্যেই মালয়েশিয়ার সাথে এই মুক্ত বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত বা সই করার লক্ষ্য নিয়ে কাজ করছে দুদেশ। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এবং মালয়েশিয়ার জাতীয় বাণিজ্য সংস্থার মধ্যে তথ্য বিনিময় ও বাণিজ্য মিশন পরিচালনার জন্য সমঝোতা স্মারক সই হয়েছে এরই মধ্যে। এফটিএ বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য বেশ কিছু বড় দুয়ার খুলে যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে মালয়েশিয়ায়
বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে সর্বোচ্চ 30% পর্যন্ত আমদানি শুল্ক গুনতে হয়। এফটিএ হলে এই শুল্কের হার শূন্য এবং সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ হাব। মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার সহজ হলে আসিয়ানের 66 কোটি মানুষের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ করা সহজ হবে। শুধু তৈরি পোশাকের ওপর নির্ভর না করে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত খাদ্য, পাটজাত পণ্য, প্লাস্টিক এবং হালাল সামগ্রী মালয়েশিয়ার বাজারে বড় অবস্থান তৈরি করতে পারবে। এফটিএ এর ফলে মালয়েশিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে গাড়ি তৈরি, ইলেকট্রনিক্স, ফার্নিচার ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আরো বেশি উৎসাহিত হবেন। তবে এসব সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে আমদানি শুল্ক থেকে। মালয়েশিয়ার সাথে এফটিএ করলে দেশটি থেকে আমদানি করা পণ্যের যেমন পাম অয়েল, পেট্রোলিয়াম, কেমিক্যালের ওপর শুল্ক ছাড় দিতে হবে, যা সাময়িকভাবে বাংলাদেশের রাজস্বে প্রভাব ফেলতে পারে। দুই দেশের বাণিজ্য ভারসাম্য বর্তমানে মালয়েশিয়ার দিকে মারাত্মকভাবে ঝুঁকে আছে। বাংলাদেশ যেখানে মাত্র $300 মিলিয়ন পণ্য রপ্তানি করে, সেখানে মালয়েশিয়া থেকে আমদানি করে $2.5 বিলিয়ন বেশি। শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পর বাংলাদেশ যদি দ্রুত উৎপাদন ও রপ্তানি বাড়াতে না পারে, তবে এই ঘাটতি আরও বাড়তে পারে। তাছাড়া ভারত, চীন ও পাকিস্তানের মতো দেশগুলো ইতোমধ্যে বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে মালয়েশিয়ার বাজারে শুল্কমুক্ত বা কম শুল্কে পণ্য রপ্তানি করছে। তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হবে। শুল্ক কমলেও মালয়েশিয়ার কঠোর স্যানিটারি, ফাইটোস্যানিটারি এবং হালাল সার্টিফিকেশনের নিয়ম কানুন বা নন ট্যারিফ বাধাগুলো টপকানো বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হওয়ার আশঙ্কা রয়েছে। তারেক রহমানের সফরকালে এই বিষয়গুলোতে সতর্ক পদক্ষেপ জরুরি। বাণিজ্য চুক্তির বাইরে শহীদ জিয়ার সময়ে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় বাড়াতে 1978 সালের এপ্রিলে স্বাক্ষরিত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ ও বিমান চলাচলের আইনি কাঠামো তৈরি হয় 1978 সালে জুলাইতে শহীদ জিয়ার সই করা বিমান চলাচল সেবা চুক্তির মাধ্যমে। সে সময় 1979 সালের এপ্রিলে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি হয়, যে চুক্তির মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি এবং যৌথ অর্থনৈতিক প্রকল্পে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচিত হয়। অনেকের ধারণা মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি অনেক পরে শুরু হয়েছে, তবে এর প্রাতিষ্ঠানিক আলোচনা ও ভিত্তি তৈরি করেছিলেন শহীদ জিয়াউর রহমান। মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের জেরে তিনি বিদেশে বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের যে উদ্যোগ নিয়েছিলেন, মালয়েশিয়ার সঙ্গে সম্পাদিত অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি ছিল তারই অংশ। পরবর্তীতে 80 দশকের মাঝামাঝি সময় আনুষ্ঠানিকভাবে প্রথম যে 5টি দেশের সঙ্গে মালয়েশিয়ার জনশক্তি আমদানির চুক্তি করে, বাংলাদেশ ছিল তার অন্যতম। মালয়েশিয়ার শ্রম বাজার থেকে রেমিটেন্স সংগ্রহের সুবিধার্থে 1979 সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাক্ষর করেন মানি অর্ডার চুক্তি। ডাক বিভাগের মাধ্যমে অর্থ লেনদেনের এই চুক্তিটি তখন দ্বিপাক্ষিক অর্থনৈতিক যোগাযোগের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ নীতি দেশপ্রেমমূলক একটি শক্তিশালী স্লোগান। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ারও দেশপ্রেম ছিল অতুলনীয়। তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের স্বার্থই যে প্রথম ও সর্বাগ্রে প্রাধান্য পাবে, এটা প্রত্যাশা করা যেমন অমূলক হবে না, তেমনি ভারসাম্যমূলক কূটনীতির ক্ষেত্রে এ সফর কতটা প্রভাব রাখবে তা দেখতে উন্মুখ থাকবে জাতি। দর্শক, এই ছিল আমার দেশ পোস্ট এডিটোরিয়ালে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।